বাধ্য হয়েই সবটা করতে হয়েছে। ছোটবেলা থেকেই কলি অনাথ। বাবা মারা যাওয়ার পর চাচাদের সংসারে বা সেই বাড়িতে ঠাঁই হয়নি কলির মায়ের। মামার বাড়িতে গিয়ে উঠলেও মামারাও যেন বিরক্ত হয়ে যেতেন ওদের দুজনের জন্য। বাধ্য হয়ে কলির মা সেই বাড়ি ছেড়ে চলে যান। সম্বল ছিল কলির বাবার গড়ে দেয়া কয়েকটা গয়না, সেটা সঙ্গে নিয়েই কলির মা অন্য একটা শহরে আসে। শুরু করে সেলাই মেশিনের কাজ আর সেই এলাকার কটা ছোট ছোট বাচ্চাকে পড়ানোর কাজ। অনেকটা সংগ্রাম করে বড় হয়েছে কলি। সেই মাকে অপহরণ করে যখন কোনো ব্যক্তি তাকে এই জঘন্য কাজটা করতে বলে, তখন কোনো উপায় না পেয়ে কলি নিজের মায়ের প্রাণ বাঁচাতে রাজি হয়ে যায়। কলির মুঠোফোনটি বেজে উঠল। ভালো করে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল অচেনা নাম্বার। এমনই এক অচেনা নাম্বারের ফোন ধরে কলি আজ এখানে। জানেও না সেই ব্যক্তির সঙ্গে সাগর বা প্রিয়তা কি শত্রুতা, তবুও নিজের মায়ের জন্য এসব করছে। কলি ফোনটি ধরতেই ওপাশের লোকটি কথা বলতে শুরু করলো। তোকে যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজটা করেছিস তো ভালো করে? কলি ঢোক গিল। সে তো তেমন কিছু করেনি প্রিয়তার সঙ্গে, তাহলে কি বলবে এখন? সেটা তো আপনি কালকে আপনার লোক পাঠিয়েই দেখতে পেলেন, তাই না? বলুন, আমি যথাসম্ভব করছি সবটা। হ্যাঁ, নাস্তানা বোধ করে ছাড়বি সবাইকে, বুঝলি তো? আমার মা, মা ঠিক আছে তো? ওনার সঙ্গে একটু কথা বলিয়ে দিবেন। হ্যাঁ, তোর মা ভালোই আছে, এখন ঘুমাচ্ছে, পরে কথা বলিয়ে দেবো। আমি ঠিক যা বলেছি তাই যেন হয়, বুঝলি? আর আমি অনেকটা খুশি হয়েছি, কালকে আমার লোককে পাঠানোর পরও তুই কাউকে কিছু বলিসনি। কি করে বলবো বলুন? আমি বেশ ভালো করেই জানি আমি যাই করি না কেন আপনি টের পেয়ে যান, আর তারপর আমার মায়ের ক্ষতি করবেন, যা আমি সহ্য করতে পারবো না। তাই চুপ করে রয়েছি। এভাবেই থাকবে, আর তোরা মা মেয়ে তো দিন এনে দিন পার করিস, চিন্তা করিস না, কিছু সাহায্যে আমিও করে দেবো। হাজার হোক, তোরাও তো আমার কাজে আজকে সাহায্য করছিস। কলি আর কিছু বলার সুযোগ পেল না। ফোনটি কেটে গেল। কলি ওই লোকটির কথা তো শুনছে ঠিকই, কিন্তু এই বাড়িতে সে কিছু বদলও ঘটাতে চাইছে, যা অতীব জরুরি। সেজন্যই তার এসব কার্যকলাপ। সাগর নিজের বন্ধুকে সবটা বলেছে। এবার সে গোপনে সব কাজ করছে, কিন্তু সাগর নিজের সবটা দিয়ে চেষ্টা করছে যাতে যাতে মুখোশের আড়ালে থাকা লোকটিকে ধরতে পারে। অফিস শেষ, বসে আছে একটি পার্কের মধ্যে একটি শিশু বাচ্চা ফুল বিক্রি করছে। বাচ্চাটাকে দেখে সাগরের কেমন মায়া হতে লাগলো। সে বাচ্চাটির কাছে গিয়ে সবগুলো ফুল কিনে নিল। বাচ্চাটি চলে গেল। সাগর বিমোহিত দৃষ্টি নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর ফুটফুটে দেখতে বাচ্চাটি, অথচ এরকম একটি বাচ্চা হলে তাদের সংসারটাও পরিপূর্ণ হতো। মনে এক রাশ আক্ষেপ নিয়ে সেই জায়গা থেকে উঠে গিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে প্রিয়তার রুমে গেল, কিন্তু রুমে কেন পুরো বাড়িময় কোথাও প্রিয়তাকে খুঁজে পেল না সাগর। এবার মনের ভেতর বেশ ভয় ঢুকে গেল। ওই লোকটি প্রিয়তার কোনো ক্ষতি করেনি তো? কিছু বুঝতে পারছে না সাগর। কলির কাছে গেল, যদি কিছু জানা যায়। কলি এখন আর সাগরের রুমে থাকে না, পাশের রুমটায় থাকে। সবাই জানে কলি সাগরের রুমেই থাকে, কিন্তু কলি রাতের আধারে পাশের রুমটায় চলে যায়। সাগর সারাদিন অফিসেই থাকে, সেই হিসাবে দিনের বেলা সাগরের রুমে থাকতে কোনো অসুবিধা হয় না কলির। প্রিয়তা কোথায় কলি? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন বলো তো? সাগরের কথা শুনে কলিও বেশ অবাক হলো। বিকেলবেলা চোখটা একটু লেগে গেছিল। এর আগে তো প্রিয়তাকে নিচেই দেখেছিল, তাহলে এখন কোথায় গেল? আমি তো দেখিনি ওকে। তাহলে কোথায় গেল? প্রিয়তার ফোনে কল গিয়েও কিছু হলো না, ফোন বন্ধ বলছে। সাগর ধপ করে নিচে বসে পড়ল। তাহলে কি হয়েছে প্রিয়তার সঙ্গে? ওই লোকটির জন্য কি কিছু হয়েছে? টেনশন নিতে পারছে না আর। সেই মুহূর্তেই একটা কল আসে সাগরের ফোনে। এখনো সেই অচেনা নাম্বার। সাগর কল রিসিভ করতেই যা শুনতে পেল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না একেবারে। হসপিটালের বেডে শুয়ে আছে প্রিয়তা। কালকে রাত্রে সাগর ফোন ধরার পর জানতে পারে প্রিয়তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আশেপাশের লোকজনেরা মিলে হসপিটালে ভর্তি করেছে। সাগর ফোন পাওয়া মাত্রই ছুটে আসে প্রিয়তার কাছে। ওই বাড়ি থেকে শুধু প্রিয়তার শ্বশুর মশাই আর সাগরই এসছে। সাগরের বাবা বয়স্ক মানুষ, সেই কারণে রাত্রে বাড়ি চলে যায়, কিন্তু সাগর তার স্ত্রীর পাশেই বসে রাত্রি যাপন করে। যে লোকটি সাগরকে কল করেছিল তিনি জানান প্রিয়তা অন্যমনস্ক হয়ে মেইন রোড ধরে হাঁটছিল, আর তখনই একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ভাগ্য ভালো, তাই শুধু মাথায় একটু চোট পেয়েছে। ভোরের আলো এখনো চারিপাশে ভালো করে ফোটেনি।
আবছা আবছা অন্ধকার আছে বাহিরে। প্রকৃতি শান্ত নিশ্চুপ, মাঝে মাঝে কিছু মিষ্টি পাখির আওয়াজ শোনা যাচ্ছে। খোলা আকাশের দিকে তাকিয়ে মগ্ন হয়ে আছে প্রিয়তা। এই তো খোলা সুন্দর আকাশের দিকে। এখন সেই আকাশে বোধহয় মেঘ করেছে। বজ্রপাতের আওয়াজ শোনা গেল। মুহূর্তের মধ্যে আকাশ ঝাঁপিয়ে বৃষ্টির আছড়ে পড়ল ধরণীর বুকে। টুপটুপ করে বৃষ্টির ফোঁটা আওয়াজ শোনা যাচ্ছে। কি সুন্দর স্নিগ্ধ শান্ত প্রকৃতি। মুহূর্তের মধ্যেই কালো আঁধারে নিজেকে আবৃত করে ঝুমঝুমিয়ে বৃষ্টি এনে দিল। এখন কি হয় আসলেই বোঝা দেয়। একটু আগেই ঘুম ভেঙে গেছে প্রিয়তার। উঠে বসতে চাইলো, কিন্তু মাথায় একটু ব্যথা পেল। তবু উঠে বসলো। পাশে একটা চেয়ারে সাগরকে বসে থাকা দেখতে পেল। মানে কালকে যখন প্রিয়তার জ্ঞান ফেরে সামনে সাগরকে দেখতে পায়, মনে পড়ে গেল কালকের ঘটনা। যেন বেহুশ হয়ে গেছিল সাগর, কেমন অস্থির অস্থির দেখাচ্ছিল। তখনই ডক্টর সাগরের উদ্দেশ্যে কথা বলছিল। স্বামী হিসাবে এত উদাসীন কেন আপনি? আপনার স্ত্রীর প্রতি একটু খেয়াল রাখতে পারেন না নাকি? বলো, সন্ধ্যাবেলায় রাস্তায় আনমনে হাঁটছিল, এবার তো বেঁচে গিয়েছে আল্লাহর উপর দিয়ে। যদি বেশি কিছু হতো তখন তখন তো উনি আর থামুন। ডক্টরকে থামিয়ে দিলাম। আমি চাই না আমার ভেতরের আর এক অস্তিত্বের কথা সাগর জানতে পারুক। ও তো কলিকে বিয়ে করে এনেছে। আমি সেদিন কত আগ্রহ নিয়ে রেখেছিলাম সবটা জানাবো বলে, কিন্তু সাগর আমাকে ধোঁকা দিল। ওর কোনো অধিকার নেই আমার সন্তান সম্পর্কে কিছু জানার। কি হলো ডাক্তার সাহেব, আপনি চুপ হয়ে গেলেন কেন? কি হয়েছে বলুন। ডক্টর কি বলবে? যা বলার আমি বলছি, আপনি শুনুন। কি হতো আর, মরে যেতাম আমি। এমন তো না যে আমি মরে গেলে আপনি চিরকুমার থাকবেন। দ্বিতীয় বিয়ে তো অলরেডি করেই ফেলেছেন, তাই না? এখন তাকে নিয়ে সুখে থাকুন আর আমার চোখের সামনে থেকে চলে যান বলছি। প্রিয়তার উত্তেজনামূলক কথা শুনে সাগর স্থির থাকতে পারল না, চলে গেল। সময়ের স্রোত তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। প্রিয়তার তার প্রতি রাগ অভিমান হওয়াই উচিত। সাগর এখনো অবধি প্রিয়তার সঙ্গে ঠিক করে কথা বলেনি। কি জবাব দেবে সে? কিছুই তো বলতে পারবে না প্রিয়তাকে। উল্টো দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি পারবে। সাগর কেবিন থেকে চলে যায়। প্রিয়তা ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালের আলো হতে না হতেই কলি নিচে নেমে আসে। রত্না বেগম নামাজ পড়ে নিচে বসেছিল। তখনই কলি ওনার সামনে এসে দাঁড়ায়। কিছু বলবে কি বৌমা? হ্যাঁ বলি, সকাল তো অনেক আগেই হয়েছে। আপনার বৌমা তো মাথা ফাটিয়ে হাসপাতালে আরামসে বসে আছে, আর আপনিও তো কি আরাম করে এখানে বসে আছেন। বলি, খিদেও তো পায় নাকি? যান, নাস্তা করুন গিয়ে। আমি নাস্তা করব? হ্যাঁ, আপনি করবেন না তো কি আমি করব? শুনুন আম্মা, ভুলে যাবেন না আমার গর্ভে আপনাদের বংশধর আছে। সুতরাং আমাকে না খাইয়ে রাখা মানে তারও অযত্ন করা, আর তাকে অযত্ন করলে বোধহয় খুব ভালো হবে না বলুন। তাহলে যান, নাস্তা তৈরি করুন গিয়ে। কলি আবার উপরে চলে গেল। তার নিজের কাছেও খারাপ লাগছে রত্না বেগমের সঙ্গে এরকম ব্যবহার করতে, কিন্তু কলির সময়ও আর বেশি দিন নেই এই বাড়িতে। যাবেই যখন, যাবার আগে রত্না বেগমকে না হয় একটু বুঝিয়ে যাক। নতুন বৌমা আসা মাত্রই তো তাকে নিয়ে গদগদ হয়ে পড়েছিল একেবারে। তার সৌন্দর্যে আত্মহারা হয়ে মাথায় তুলে রেখেছিল। তার সৌন্দর্যে আত্মহারা হয়ে মাথায় তুলে রেখেছ। যাও, এবার রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়ো। বছরখানেক রান্নাঘরে না যেতে যেতে তোমার অভ্যাস বোধহয় বদলে গেছে। যাও, একটু অভ্যাস করে আসো গিয়ে। সাগরের বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তখনই কলি নিচে আসে। কলির সমস্ত কথা শুনেও যেন তিনি শুনেনি এরকম ভাব নিয়ে ছিলেন এতক্ষণ। রত্না বেগম এতদিন প্রিয়তার আদরে যত্নে ছিল, বেশ আরাম আয়েশ করে। তবুও প্রিয়তার মর্ম বোঝেনি। এখন নতুন বৌমা এসছে, অবশ্য তার তো মনের মতন সুন্দরী বৌমা এসছে, এবার বুঝবে। সাগরের ঘুম ভাঙে অবশেষে। এতক্ষণ যে বাইরে বৃষ্টি হচ্ছিল সে খেয়াল বোধহয় নেই তার। কালকে রাত্রিবেলা প্রিয়তার কথা শুনে কেবিন থেকে গেলেও কিছুক্ষণ পর বেহায়ার মতন এসে আবারও প্রিয়তার কাছে এসে বসছিল সাগর। একসময় প্রিয়তাকে দেখতে দেখতে ঘুমিয়ে যায়। চোখ খুলে দেখে প্রিয়তা বেডে নেই। তৎক্ষণাৎ আবারও চিন্তিত হয়ে উঠল। ফ্রেশ হয়ে বাইরে এসে জানতে পারলো প্রিয়তা নাকি বাড়ি চলে গেছে। অবশ্য কালকে ডক্টর বলেছিল আজকেই প্রিয়তাকে বাড়ি নিয়ে যেতে পারবে।
কিন্তু প্রিয়তা যে সাগরের জন্য অপেক্ষা না করেই চলে যাবে, এটা সাগর বুঝে উঠতে পারেনি। তড়িঘড়ি করে প্রিয়তার ফোনে কল লাগায়। 2-3 বার রিং হতেই পরের বার ফোন রিসিভ করলো প্রিয়তা। তুমি কোথায় গেছো আমাকে না জানিয়ে? আমার কত চিন্তা হচ্ছিল জানো তুমি। কালকে রাস্তায় বেরোলে তখন কেনই বা আনমনে হাঁটছিলে? এসব তো কিচ্ছুই বললে না, অথচ আবার আজকে না জানিয়ে কোথায় যাচ্ছ? কলিকে যে বিয়ে করেছেন সেটা বুঝি আমাকে জানিয়ে করেছেন? এই একটি প্রশ্নে সাগর চুপ হয়ে গেল। বলার মতন ভাষা রইল না আর তার কাছে। কোনো জবাব নেই তার প্রিয়তাকে দেবার মতন। আমার জন্য আপনার অত চিন্তা না করলেও চলবে। আপনি কলিকে নিয়ে ভাবুন, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। প্রিয়তা ফোন রেখে দিল। সাগর প্রিয়তার কথায় ভরসা করতে পারল না। প্রিয়তার মানসিক পরিস্থিতি ভালো নেই। সে যদি মিথ্যে বলে তাকে। সাগর প্রিয়তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকাল থেকে মায়ের কথা মনে পড়ছিল। বেশ করে মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে হচ্ছিল। সেই কারণেই বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাবার জন্য। হঠাৎ রাস্তা আটকে দাঁড়ালেন রাজীব। এই লোকটি বিয়ের আগে আমাকে কম অশান্তি দেয়নি, এখন কেন এসছে এখানে নতুন করে কোনো অশান্তি তৈরি করতে? আসুক না কোনো কিছু করতে। এবার এমন এক থাপ্পড় মারবো যে কোনো দিনও আর আমার সামনে এসে দাঁড়াবে না। একে তো আমার বড় ভাই বলতেও লজ্জা লাগে। বখাটে ছেলেদের মতন সারাদিন ঘুরে। এর জন্য চাচ্চুকেও এলাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে। প্রিয়তামণি, বাড়িতে যাচ্ছিস বোধহয়, তাই না? সেই রাস্তা ধরেই তো এগোচ্ছিস, দেখতেই পাচ্ছি। তবে বাড়িতে গিয়ে কি বলবি তোর মাকে? বলবি যে, মা, আমার সতীন এনেছে, আমি তাই জন্য এসে পড়েছি তোমার বাড়ি। তখন তোর মায়ের রিয়াকশনটা কি হবে বলতো? চল, আমিও যাচ্ছি তোর সঙ্গে, হেব্বি মজা লাগবে তখন। এই লোকটা এবার নিজের সীমানা পার করে গেছে। নিচ থেকে এসে বিরক্ত করছে আমাকে। আমি রাজীবের সামনে যেই না হাত উঠিয়েছি চর মারার জন্য, অমনি সে আমার হাত ধরে ফেললো। প্রিয়তা, বড্ড বেড়েছিস না তুই? সেই আগের স্বভাব দেখছি এখনো যায়নি। ভুল করেছি, আগে তোকে পাবার আশায় সবটা সহ্য করতাম, তবে এখন করব না। আমি জানি সবটা, তোর মনে এখন কি চলছে, কেন সাগর এরকম করলো, কেনই বা তোর ননদ রুষার খোঁজ পাচ্ছিস না, কেনই বা সাগর দ্বিতীয় বিয়ে করা সত্ত্বেও তোকে ছাড়ছে না, সব জানি আমি। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। এই লোকটা এত কিছু জানে কি করে? তার মানে কি এই করেছে সবটা? তাহলে আমাকে এসব বলবে কেন? নাকি এই রাজীব জানে সবটা? আপনি কি করে জানলেন রাজীব ভাইয়া? আমাকে খুলে বলুন সবটা।